তাপমাত্রা নির্দিষ্ট না বললে হবে না, ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রায়, তারপরে কি বলো? নির্দিষ্ট তাপমাত্রায়, না না, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত করলে তা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়, তাকে দ্রাব্যতা বলে। নাকি? তাহলে দ্রাব্যতা হচ্ছে এরকম যে, ধরে নাও নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট মানে কি, তাপমাত্রা স্থির রাখতে হবে। ধরে নাও 30°C তাপমাত্রা। এই তাপমাত্রা, এখানে 100 গ্রাম দ্রব আছে, 100 গ্রাম দ্রাবক আছে, মানে পানি। 100 গ্রাম পানিতে তুমি যতটুকু, ধরে নাও সিলভার নাইট্রেট যতটুকু যোগ করলে এটা সম্পৃক্ত দ্রবণ হবে, সেই পরিমাণটাকে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা বলে। ধরে নিলাম আমি যে 100 গ্রাম পানিতে যদি আমি 25 গ্রাম সিলভার নাইট্রেট যোগ করি, তাহলে এটা সম্পৃক্ত হয়। তাহলে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা কত? 25। দ্রাব্যতাকে কি দিয়ে প্রকাশ করে? এস দিয়ে। তার মানে সিলভার নাইট্রেটের এস এর মান এখানে কত হবে? 25 হবে। আর সম্পৃক্ত দ্রবণ কাকে বলে এগুলো জানি কিনা? সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? না না, সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? হ্যাঁ, তার মানে স্থির তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যতটুকু দ্রবীভূত হতে পারবে, ঠিক ওই পরিমাণ দ্রবই যদি আমরা যোগ করি, তাহলে সেটা সম্পৃক্ত দ্রবণ। আর যদি তার থেকে কম যোগ করি, যেমন আমি ধরে নিলাম যে এখানে 100 গ্রাম পানিতে 30°C 25 গ্রাম সিলভার নাইট্রেট সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে, তো 25 গ্রামই যদি যোগ করি, তাহলে এটা সম্পৃক্ত দ্রবণ। যদি এখানে আমি 20 গ্রাম যোগ করি, তাহলে সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত হতে পারে তার থেকে কম নিচ্ছি, তাহলে এটা অসম্পৃক্ত। আর যদি আমি এখানে 30 গ্রাম যোগ করি, তাহলে কি হবে? অতিপৃক্ত দ্রবণ। তাহলে দ্রবণ কয় ধরনের আছে? দ্রাব্যতার উপর ভিত্তি করে 3 ধরনের। একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত আর অতিপৃক্ত। এই অতিপৃক্ত কথাটা কিন্তু এর পরে গিয়ে আমাদের কাজে লাগবে। অতিপৃক্ত দ্রবণ হলেই সেখানে কি হয়? অদক্ষেপ পড়ে। এটার যদি স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি যে কেন অদক্ষেপ পড়ে, এই যে এইটুকু পানিতে, 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 25 গ্রাম সিলভার নাইট্রেট দ্রবীভূত হতে পারে। আমি যোগ করব কত গ্রাম? 30 গ্রাম। যোগ করলে 25 গ্রাম দ্রবীভূত হওয়ার 5 গ্রাম অদ্রবীভূত অবস্থায় থেকে যাবে, সেটা নিচে এই যে ক্যালাসন পড়বে। তার মানে দ্রবণ যখন অতিপৃক্ত, তখনই আমরা অদক্ষেপ পাবো। আর অতিপৃক্ত দ্রবণ চেনার উপায় হচ্ছে দ্রাব্যতা গুণফল কেএসপি এবং আয়নিক গুণফল কেআইপি, এই দুইজনের সম্পর্ক দিয়ে আমরা অতিপৃক্ত দ্রবণ চিনি। যদি কেআইপির মান কেএসপি থেকে বড় হয়, তাহলে সেই দ্রবণটা অতিপৃক্ত দ্রবণ এবং সেখানে আমরা অদক্ষেপ পাই। এটা আমরা দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলে গিয়ে বলবো, ঠিক আছে? তাহলে আপাতত আমরা দ্রাব্যতা বুঝলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত করলে সেটা সম্পৃক্ত হবে, সেটাই হলো দ্রাব্যতা, ঠিক আছে? ওকে, এখন দ্রাব্যতার সূত্রটা কি ছিল এবং সেটা কিভাবে আসছে? ধরে নিলাম আমরা এম গ্রাম দ্রব যোগ করছি কত গ্রাম দ্রাবকে? ধরে নাও দ্রাবক হলো আমাদের এম মাইনাস এম গ্রাম। তো এম মাইনাস এম গ্রাম কোত্থেকে আসলে? বড় হাতের এমটা কি? বড় হাতের এম হলো দ্রবণ এবং সেটা হলো সম্পৃক্ত দ্রবণ। কথা ক্লিয়ার? তাহলে এক এম হচ্ছে দ্রবণের পরিমাণ মানে শরবত, আর ছোট হাতের এম হলো দ্রব মানে চিনি, আর এম মাইনাস এম হলো দ্রাবক মানে পানি। ক্লিয়ার? ওকে, এখন এই শর্তে আমরা যদি দ্রাব্যতার সূত্র লিখি, তাহলে দ্রাব্যতার সূত্র এস সমান কি ছিল? 100 m বাই m মাইনাস m। আচ্ছা, এই সূত্রটা কিভাবে আসছে প্রথমে আমরা একটু বলি যে, আমরা ধরে নাও m মাইনাস m গ্রাম দ্রাবকে দ্রবীভূত করছি কতটুকু? দ্রব কতটুকু আমাদের? m। আচ্ছা, সুতরাং 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব কত? m বাই m মাইনাস m। সুতরাং 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব কত? 100 m বাই m মাইনাস m। এই দেখো, এই 100 গ্রাম দ্রাবকে যদি আমি এতটুকু দ্রব যোগ করি, তাহলে সেটা সম্পৃক্ত দ্রবণ যদি হয়, তাহলে এই পরিমাণটাকে আমরা বলবো দ্রাব্যতা। ক্লিয়ার? তো আমি এটা সম্পৃক্ত দ্রবণের রেসপেক্টে যদি চিন্তা করি, তাহলে এই পরিমাণটাকে আমরা কি বলবো? দ্রাব্যতা বলবো। এই জন্য দ্রাব্যতার সূত্র হচ্ছে S সমান 100 m বাই m মাইনাস m। ক্লিয়ার? দ্রাব্যতার সূত্র ক্লিয়ার?
আচ্ছা, এখন দ্রাব্যতার উপরে কতগুলো ম্যাথ আছে একটু খেয়াল করব আমরা। 40°C তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা 80 হলে 1 কেজি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে হবে। দ্রবণ প্রস্তুত করতে দ্রব ও দ্রাবক কতটুকু লাগবে? তো আমরা যদি দ্রবের পরিমাণ বের করতে পারি তাহলে দ্রাবকও বের করতে পারবো, তাই না? যেহেতু দ্রবণ দেওয়া আছে, তো দ্রবণ মানে কি? এটা কিসের মান দেওয়া? বড় হাতের এম দেওয়া, তাই না? এখানে দ্রাব্যতাও দেওয়া আছে, দ্রাব্যতা কত? এস এর মান দেওয়া। আমাকে বলছে ছোট হাতের এম দ্রব এবং এম মাইনাস এম বের করতে। তো আমি ছোট হাতের এম যদি বের করতে পারি তাহলে এম মাইনাস এম ও বের করতে পারবো, ঠিক আছে? তো আমাদের সূত্র কোনটা? এস সমান 100 এম বাই এম মাইনাস এম। ওকে, তাহলে এস এর মান দেওয়া আছে, এই যে বড় হাতের এম, এটা কি কেজিতে দেওয়া, তাই না? 1 কেজি সমান 1000 গ্রাম। ব্যাস, 1000 বসে, এখান থেকে আমরা স্মল লেটার এম বের করব, অর্থাৎ দ্রবের পরিমাণ বের করব। তখন দ্রবের পরিমাণ বের হইলে আমরা এই যে দ্রাবকের পরিমাণ এম থেকে এম বিয়োগ করে দিব, ঠিক আছে? তাহলে ছোট হাতের এম অর্থাৎ দ্রব হচ্ছে 444.44 গ্রাম, আর দ্রাবক কত? এম মাইনাস এম। তাহলে এইটা হচ্ছে আমি 1000 গ্রাম থেকে বাদ দিব 555.56 গ্রাম। এই হলো অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দ্রব এবং দ্রাবক দুইটাই বের হয়ে গেল। এরপর সেলসিয়াস তাপমাত্রায় 35°C তাপমাত্রায় আমাদের এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া হচ্ছে 1.25। আপেক্ষিক গুরুত্বের কোণে 50 মিলিলিটার দ্রবণে পরিমাণ আছে, দ্রব আছে 12.5 গ্রাম। কত? দ্রাব্যতা কত বের করতে হবে? দ্রাব্যতার যে সূত্র জানি, এস সমান 100 এম বাই এম মাইনাস এম। আচ্ছা, মূলত আমাদের এখানে কি কি লাগবে? আমাদের দ্রাব্যতা বের করতে লাগবে দ্রবের ভর। তো দ্রবের ভর স্মল লেটার এন, দ্রব, এটা দেওয়া আছে, এই যে স্মল লেটার এন দেওয়া আছে, তাই না? তাহলে আমার কি লাগবে? এম মাইনাস এম, অর্থাৎ দ্রাবকের ভর লাগবে। দ্রাবকের ভর লাগবে, কিন্তু দ্রাবকের ভর কি এখানে আছে? নাই। এখানে কি দেওয়া দেখো, এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া 50 মিলিলিটার দ্রবণ, তার মানে দ্রবণের আয়তন দেওয়া, দ্রবণের আয়তন দেওয়া। তো আমি আয়তন দিয়ে কি করব? আমার তো দরকার দ্রবণের ভর। বড় হাতের এমটা কি? দ্রবণের ভর। তাহলে দ্রবণের ভর তোমাকে বের করে নিতে হবে, ঠিক আছে? কিভাবে? এই যে দ্রবণের ভর সমান এম সমান আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন, এই হয়ে গেল দ্রবণের ভর। ক্লিয়ার বিষয়টা? এটা শর্টকাট ওয়ে বললাম। এর আগে এটা ডিটেইল আলোচনা করছিলাম যে কিভাবে আমরা এটা করি, কেন এটা করি, গুণ করি কেন। তাহলে এই দুইটাকে গুণ করলে আমি পেয়ে যাব দ্রবণের ভর কত হয় দেখো, 62.5। ব্যাস, আমি যেহেতু বড় হাতের এম পেয়ে গেছি, আমি চাইলে এখন দ্রাব্যতা বের করে ফেলতে পারি, তাই তো? তাহলে দ্রাব্যতা বের করে ফেলো। তার টাইপ 2 এর ম্যাথ, টাইপ 2 এর ম্যাথ গুলো কেমন হয়? যেমন আমি একটা ম্যাথ বলি, যে ধরে নাও 50°C ও 30°C তাপমাত্রায় লেড নাইট্রেট এর দ্রাব্যতা যথাক্রমে 75 ও 55 হলে 50°C তাপমাত্রায় প্রস্তুত 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30°C তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ লেড
নাইট্রেট কেলাসিত হবে। দেখো প্রশ্নটা বুঝছো কিনা, এটা খুব বেসিক একটা জিনিস। ধরে নাও তুমি এখন টেম্পারেচার কত, এখন বাতাসে টেম্পারেচার কত ধারণা করে বলো, কত? 30। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে ধরো তুমি এখন একটা শরবত বানাইছো, এক গ্লাস একটা শরবত বানাইছো, এখন তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াসে যদি তুমি এক গ্লাস শরবত বানাও, ধরে নাও এখানে এক গ্লাস শরবত, এক গ্লাসে কতটুকু পানি থাকে? 250 মিলিলিটার পানি, ঠিক আছে? এর মধ্যে তুমি চিনি যোগ করছো, তাই 250 মিলিলিটার পানিতে সর্বোচ্চ কয় চামচ চিনি মিশতে পারে? সর্বোচ্চ 2 চামচ চিনি হয়তো মিশতে পারবে। তা আমি 2 চামচ চিনি মিশাইলাম, মিশে একটা দ্রবণ বানাইলাম বা একটা শরবত বানাইলাম। এখন এই শরবতটাকে আমি কিছু সময়ের জন্য ফ্রিজের মধ্যে রাখবো। তো ফ্রিজের মধ্যে তাপমাত্রা কত? 4 ডিগ্রি, 6 ডিগ্রি কোন একটা। তো আমি 4 ডিগ্রি সেলসিয়াস ধরলাম, ঠিক আছে? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেই, পানির তাপমাত্রা যখন পুরোপুরি 4 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে, তখন 4 ডিগ্রি সেলসিয়াসে আমি যতটুকু চিনি মেশাইতে পারতাম, এই সেম এক গ্লাস পানিতে 30 ডিগ্রি কি তার থেকে বেশি মেশাতে পারবো না? কারণ পানির তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বেড়ে যায়, দ্রবণীয় ক্ষমতা বেড়ে যায়। বুঝে গেল? এখন 4 ডিগ্রি সেলসিয়াসে তুমি যখন এটাকে ঠান্ডা করবা, তখন 4 ডিগ্রি সেলসিয়াসে ধরে নাও এখানে তোমার হাফ চামচ চিনি মিশবে, হাফ চামচ, এই এক গ্লাস পানিতেই হাফ চামচ চিনি হয়তো সর্বোচ্চ মিশবে। তাহলে তুমি মেশাইছো কয় চামচ? এটা নিয়ে ঠান্ডা করছো 4 ডিগ্রিতে, মিশে থাকবে কতটুকু? তাহলে বাকি 1.5 চামচ কি হবে? এই হলো কেলাসনের কারণ। বুঝে গেল? কারণ তাপমাত্রা কমলে দ্রাব্যতা কমে যায়, দ্রাব্যতা মানে এস এর ভ্যালু কমে যায়, তখন কেলাসন পড়ে। ক্লিয়ার? আবার যদি উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ তুমি 4 ডিগ্রি সেলসিয়াসে শরবত বানাইছো, এটাকে ধরো তুমি হাফ চামচ চিনি মেশাইছো, যখন এটাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসবা, তখন এখানে দ্রাব্যতা বেড়ে যাবে, তখন তুমি আরো এক্সট্রা চিনি যোগ করতে পারবা। কতটুকু যোগ করতে পারবা? ঠিক যতটুকু এখানে কেলাসন হলো, ঠিক ততটুকুই আমি আবার যোগ করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ 1.5 চামচ চিনি আমি এক্সট্রা এখানে আবার যোগ করতে পারবো। এই দুইটা প্যাটার্নের প্রশ্ন এখানে হয়। তো এখন চলো এটা সলভ করব কিভাবে। তো যদি কেলাসনের পরিমাণ চাই, অধক্ষেপ কতটুকু পড়বে এরকম প্রশ্ন বলে, তাহলে তুমি যেই তাপমাত্রায় শরবতটা বানাইছে, আগে ওই তাপমাত্রায় দেখবা যে কতটুকু তুমি চিনি অর্থাৎ দ্রব যোগ করছো। তা আমি শরবতটা বানাইছি কততে? 50-এ। তাহলে 50 ডিগ্রিতে তুমি আগে দেখবা যে কতটুকু দ্রব তুমি এখানে যোগ করে শরবতটা বানাইছো। দেখো 50 ডিগ্রিতে তোমার কি কি দেওয়া আছে? 50 ডিগ্রিতে তোমার দ্রাব্যতা দেওয়া আছে, অর্থাৎ এস এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? 50 ডিগ্রি সেলসিয়াসে তোমার এই সম্পৃক্ত দ্রবণ বড় হাতের এম দেওয়া আছে। তাহলে তুমি বের করবা কি? স্মল লেটার এম। স্মল লেটার এমটা তুমি এখান থেকে বের করতে পারবা কিনা? পারবা, তাই না? তাহলে আমরা প্রথমে কি লিখবো? সলভ। প্রথমে আমরা লিখবো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কথা বলো না, হ্যাঁ? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি বের করব? দ্রবের পরিমাণ, অর্থাৎ স্মল লেটার এম। তাহলে এস সমান কি? 100 এম বাই এম মাইনাস এম। এইটা সব থেকে সহজ প্রসিডিউর, ঠিক আছে? তোমরা কবির স্যারের বই যদি দেখো, মাথার উপরে দিয়ে চলে যাবে এই ম্যাথগুলো, এমন ভাবে করা, ঐকিক নিয়মে করা। তা আমরা ঐকিক নিয়মে যাবই না, যেহেতু আমরা সূত্র জানি, সূত্রের মধ্যে ফেললে সব থেকে সহজে ম্যাথ সলভ হয়, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে স্মল লেটার এমটা বের করি সবাই, যে 50 ডিগ্রিতে আমি এখানে কতটুকু লেড নাইট্রেট যোগ করছিলাম। একটু ক্যালকুলেশন করে ফেলো ফার্স্ট ফার্স্ট। 75 100 এম বাই এম এর মান হচ্ছে 200 মাইনাস এম। আচ্ছা 100 এম 75 ইন্টু 200 মাইনাস 75 এম। এই 75 এর পাশে আসলে 175 এম হবে, আর এটাকে মাল্টিপ্লাই করলে যা আসে 75 ইন্টু 200। সুতরাং এম ইকুয়ালস কত আসে দেখো, এটা আমি, হ্যাঁ, 85.71। তাহলে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াসে যখন আমরা শরবত বানাইছি বা দ্রবণ বানাইছি, তখন আমরা লেড নাইট্রেট যোগ করছিলাম কতটুকু? 85 গ্রাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা M1 এর মান পেয়ে গেলাম। M1 এর মান হচ্ছে 85.71 গ্রাম। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে যাব 30-এ। তাহলে আমরা এখন কি করব? 30 ডিগ্রি সেলসিয়াসে আমি দেখব যে এইখানে যতটুকু পানি আমি ব্যবহার করছিলাম, সেম পরিমাণ পানিতে
যদি আমি 30 ডিগ্রিতে শরবত বানাই তাহলে কতটুকু দ্রব আমি আসলে মেশাতে পারবো। ঠিক আছে, তাহলে আমি 30 ডিগ্রি সেলসিয়াসে দ্রবীভূত কতটুকু দ্রব আমি মেশাতে পারবো সেটা আমি বের করব, কিন্তু তার আগে আমাকে কি করতে হবে, আমি দ্রাবক কতটুকু ব্যবহার করছিলাম সেটা বের করে নিতে হবে। অর্থাৎ পানি, তুমি এখানে কতটুকু পানি ইউজ করছো সেই পানি কতটুকু সেটা এখানে বের করে নিয়ে সেই পানি দিয়ে এখানে দ্রবণ বানাইতে হবে। ঠিক আছে, ওই যে আগের কথাটা বললাম যে আমি শরবত বানাইছি 30-এ, কতটুকু? 1 গ্লাস। আমি 4 ডিগ্রি সেলসিয়াসে আবার শরবত দেখলাম কতটুকু? 1 গ্লাসই। ওখানে গিয়ে দেখলাম যে হাফ চামচ চিনি মিশতেছে আর বাকি 1.5 চামচ অধক্ষিপ্ত হচ্ছে, তাই বললাম না? তো আমি যে কি বের করছিলাম 4 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে কি বের করছি, কতটুকু মিশবে। এখানেও আমি তাই করব, এই যে 50 থেকে আমি 30 ডিগ্রিতে ঠান্ডা করে দেখবো কতটুকু মিশবে। ঠিক আছে, তাহলে অধক্ষেপের পরিমাণ তুমি বলতে পারবা। আগে দেখো কতটুকু মিশবে, কারণ মেশার জন্য তোমাকে পানিটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, যে আমি এখানে যতটুকু পানি ব্যবহার করছি এখানেও সেম পরিমাণ পানি ব্যবহার করব, দেখবো আমি এখানে যে যতটুকু মেশাইছি এখানে ততটুকু মিশবে কিনা। ঠিক আছে, তাহলে আমরা দ্রাবকের পরিমাণ বের করি। বড় হাতের এম হচ্ছে 200 মাইনাস 85.71, কত আসে? 114.29 গ্রাম। এটা হলো আমাদের পানির পরিমাণ। ওকে, এবার দ্রাব্যতা এস এর মান দেওয়া আছে, দেখো 30 এ দ্রাব্যতা কত? 55। ওকে, আমরা বের করব স্মল লেটার এম, অর্থাৎ M2 বের করব। ওকে, তাহলে আমরা একই সূত্র বসাই, সেটা হচ্ছে S সমান 100 M2 বাই M মাইনাস M। আচ্ছা, 55 ইকুয়ালস 100 M2 বাই M মাইনাস M এর মান হচ্ছে 114.29, তাহলে M2 এর মান কত আসে? 62.86 গ্রাম। আচ্ছা, দেখো বিষয়টা একটু খেয়াল করো, আগের মতোই আমরা বেসিক যেভাবে আলোচনা করছি ঠিক সেম ভাবে এটা চিন্তা করবা, এটা কঠিন ভাবে চিন্তা করা যাবে না। দেখো আমি 50 ডিগ্রিতে শরবত বানাইছি, আমি এখানে দ্রব নিছি কতটুকু, অর্থাৎ চিনি ধরে নাও, চিনি নিছি কতটুকু? 85.71 গ্রাম। এবার আমি 30 ডিগ্রিতে শরবত বানাবো সেম পানিতে, কতটুকু চিনি মেশাতে পারবো? এখন এইটুকু মিশে থাকবে, কিন্তু আমি শরবত বানাইছি 85 গ্রাম দিয়ে, এটাকে যখন এখানে ঠান্ডা করে 30-এ নিয়ে যাব এইটুকু মিশবে আর বাকিটুকু, ব্যাস, বুঝা গেল বিষয়টা? তাহলে অধক্ষেপের পরিমাণ, সুতরাং অধক্ষেপের পরিমাণ এইটা থেকে এটা বিয়োগ করে দাও। ঠিক আছে, এই যে M1 মাইনাস M2, তাহলে অধক্ষেপের পরিমাণ পেয়ে যাবো 22.85, তাই না? এত গ্রাম। ক্লিয়ার এটা? এখন এই সেম প্যাটার্নের ম্যাথটাই টাইপ 3 তে দিবে কিভাবে, এই দেখো টাইপ 3 এর ম্যাথ, এটা জাস্ট তাপমাত্রা চেঞ্জ করে বলবে যে 50-এ 30-এ ধরো দ্রাব্যতা এটাই, কিন্তু এখানে শরবত বানাইছে 30 ডিগ্রি সেলসিয়াসে 200 গ্রাম শরবত, এটাকে 50 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে, হ্যাঁ উত্তপ্ত করলে কি পরিমাণ দ্রব্য আরো যোগ করা যাবে? লেড নাইট্রেট যোগ করা যাবে। যোগ করব কেন? সম্পৃক্ত করার জন্য। কি করার জন্য? অর্থাৎ এখানে কথাটা এভাবে বলতে পারে আরো কত গ্রাম লেড নাইট্রেট যোগ করলে এটা সম্পৃক্ত হবে। কথা ক্লিয়ার? তখন আমরা কি করব, এই 30 ডিগ্রিতে যেভাবে স্মল লেটার এম বের করলাম এভাবে বের করব, এই যে এটার মতো করে। ঠিক আছে, আমরা প্রথমে কাজ করব 30 ডিগ্রি সেলসিয়াসে, এখানে স্মল লেটার এম বের করব, তারপরে 50 ডিগ্রিতে স্মল লেটার এম বের করব, তারপরে বিয়োগ করে দেব। ঠিক আছে, এই অ্যান্সার এটাই আসবে যে আরো এতটুকু দ্রব্য যোগ করলে এটা সম্পৃক্ত হবে। কথা বুঝে গেল? তাহলে উল্টা কাজ করবা, উল্টা। তাহলে তিনটা টাইপ ক্লিয়ার এখানে? আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রা বলতেই হবে, কারণ তাপমাত্রা চেঞ্জ হলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায়, দ্রাব্যতা চেঞ্জ হলে দ্রাব্যতা গুণফলও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দ্রাব্যতা গুণফল তাপমাত্রার উপর নির্ভর করে। ক্লিয়ার? ওকে, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয়, স্বল্প দ্রবণীয় কোন যৌগে উপস্থিত
আয়ন সমূহের মোলার ঘনমাত্রার ও আয়ন সমূহের ঘাত সহ বলতে হবে, ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। আচ্ছা, দ্রাব্যতা গুণফল হলো একটা স্বল্প দ্রবণীয় যৌগে যে আয়নগুলো থাকবে সেই আয়নগুলোর ঘাত সহ, ঘাত মানে পাওয়ার, ঘাত মানে কি পাওয়ার, পাওয়ার সহ মোলার ঘনমাত্রার গুণফলের সর্বোচ্চ মানটাই হলো দ্রাব্যতা গুণফল। যেমন আমি সিলভার ক্লোরাইডের কথা যদি বলি, সিলভার ক্লোরাইডকে ভাঙলে কি কি পাওয়া যায়, সিলভার প্লাস আর ক্লোরিন মাইনাস, তাই না? তো এইটার যদি আমি দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি বের করি, তাহলে এই যৌগের মধ্যে উপস্থিত যে আয়নগুলো আছে তাদের মোলার ঘনমাত্রার গুণফলের সর্বোচ্চ মানটা বের করতে হবে। তাহলে মোলার ঘনমাত্রাকে আমরা কিভাবে প্রকাশ করি, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, থার্ড ব্র্যাকেট অফ সিলভার ইনটু থার্ড ব্র্যাকেট অফ ক্লোরিন। ওকে, এখন দ্রাব্যতা বা ঘনমাত্রাকে কি দিয়ে প্রকাশ করে, এস, তাহলে এর ঘনমাত্রা হলো এস ইনটু এর ঘনমাত্রাও এস, তাহলে এটা দ্রাব্যতা গুণফল কত আসবে, এস স্কয়ার। এইবার আসি, যদি এটা ফেরাস হাইড্রোক্সাইড হয় তাহলে ফেরাস হাইড্রোক্সাইডের মধ্যে কি কি আছে, Fe2+ আর দুইটা OH মাইনাস, তাই না? এখন এটার যদি দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি বের করতে চাই, তাহলে Fe2+ এর মোলার ঘনমাত্রা ইনটু OH মাইনাস এর মোলার ঘনমাত্রা স্কয়ার। স্কয়ার কেন, ওই যে আমরা বলছি ঘাত সহ মানে পাওয়ার সহ, পাওয়ারটা কোত্থেকে আসবে, সেটা হচ্ছে মোল সংখ্যা থেকে পাওয়ার আসবে। আর এই মোল সংখ্যা থেকে পাওয়ার কিভাবে আসে, এটা আবার ভরক্রিয়ার সূত্র দিয়ে ব্যাখ্যা করতে হয়, যেটা হচ্ছে 4 অধ্যায়ে আছে, তাই না? কেপিকেসির যে সমীকরণ ওখানে আমি ব্যাখ্যা করছিলাম। তো যাই হোক, এইটা আমি যদি এইভাবে ব্যাখ্যা করে দিই, দেখো OH এখানে কয়টা আছে, তা আমি ধরো পরপর দুইটা লিখলাম, ঠিক আছে? তো সূচকের নিয়মে গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়, এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1 যোগ করলে কত হয়ে যায়, এইভাবে হয়। ক্লিয়ার? ওকে, এখন আসি, এই যে এই বিক্রিয়াটার অনুপাত কি, 1:2 অনুপাতের বিক্রিয়া। তার মানে 1 মোল ফেরাস হাইড্রোক্সাইড থেকে 1 মোল Fe2+ আর 2 মোল OH মাইনাস হয়। এখন আমি যদি এটার ঘনমাত্রা x ধরি, তাহলে Fe2+ এর ঘনমাত্রা কত আর OH, ক্লিয়ার বিষয়টা? এখন এটা যদি s হয়, এটা কত হবে, এটা কত, ব্যাস এই অনুসারে মান বসাবো, s ইনটু OH এর মান কত, 2s স্কয়ার, তার মানে কত, s ইনটু 4s স্কয়ার ইকুয়ালস 4s কিউব। ক্লিয়ার? বুঝছেন না বিষয়টা? আচ্ছা, এখন আমরা আরেকটা করব, অ্যালুমিনিয়াম অক্সাইড, এইটার কেএসপি কত হবে, এটার আয়নিক সমীকরণ বলো। এখানে দুইটা অ্যালুমিনিয়ামের জার্ন মান কত, 3+, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম 3+, আর কি তিনটা অক্সিজেন 2-। ওকে, তাহলে এটার কেএসপি, হ্যাঁ সূত্র বলো, অ্যালুমিনিয়াম 3+ স্কয়ার ইনটু O2- কিউব। এবার মান বলো, অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত, ওই যে আগের মতো করে আমরা অনুপাত দেখবো, 1:2:3, তাহলে এটা s হলে এটা 2s, এটা 3s, তাহলে এটার ঘনমাত্রা 2s 3s কিউব, ঠিক আছে? ওকে, এবার এটা হবে 4s স্কয়ার আর এটা 27s কিউব, তার মানে 108s⁵। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন ধরো তোমার একটা এমসিকিউ আসলো যে যদি কোনো যৌগের x একটা যৌগ, x যৌগের কেএসপি এর মান s⁵ হলে s এর সহগ কত? পারবা বলতে? কেএসপি এর মান কত, s3, তাহলে s এর সহগ কত? একটা যৌগের কেএসপি মানে কি, যৌগটাতে ক্যাটায়নও আছে অ্যানায়নও আছে। তোমাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইটার ঘনমাত্রা গুণ করলে s³ হয়।
তাহলে তাদের মোল সংখ্যা কত করেছি? বুঝুনি বিষয়টা? ধরে নাও এক্স একটা যৌগ, এখানে এ বি আছে, এক্স যৌগটাতে এ এবং বি আছে। তো এ এবং বি এর আমরা যদি ঘনমাত্রার গুণফল করি, আয়নের চার্জ কত আমি জানি না, দরকার নেই আমার, তাহলে আমি দুইটাকে গুণ করলে এটার মোলার ঘনমাত্রার গুণফল কত আসবে? সরি, এস কিউব আসবে। আচ্ছা, কিউব কখন আসবে? ধরে নাও এখানে আছে এস আর এখানে আছে এস স্কোয়ার। স্কোয়ার মানে কি? এটার উপরে স্কোয়ার ছিল। তাহলে বি কয়টা? তোমাকে ধরে নিতে হবে বি দুইটা ধরতে হবে, তাই না? আচ্ছা, আর এ একটা ধরতে হবে। আবার তুমি উল্টাও ধরতে পারো, এ দুইটা বি একটা, এরকমও ধরতে পারো। তার মানে এই যে এস কিউব আসতেছে কখন? যখন একটার পাওয়ার 1 আর একটার পাওয়ার স্কোয়ার হয়, তখন ফাইনালি আমরা এটার গুণফল পাবো এস কিউব। তাহলে এর সহগ কত হবে? আমি যদি বলি যে এখানে স্কোয়ার ছিল মানে এখানে মোল সংখ্যা কত ছিল? 2 মোল। তাহলে এটা ছিল 2s স্কোয়ার, তাই না? তাহলে এটা সহগ কত আসবে? 4s কিউব। কথা ক্লিয়ার? তাহলে s কিউব যদি হয় তাহলে সহগ কত হবে? 4। আর s টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে সহগ কত হবে? যদি আমরা আয়নিক গুণফলের কথা বলি, আয়নিক গুণফল, আয়নিক গুণফল। আচ্ছা, আয়নিক গুণফলকে কি দিয়ে প্রকাশ করে? আচ্ছা, কেআইপি সংখ্যা কেএসপি সংখ্যা কাছাকাছি, শুধু একটা জায়গা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এই দ্রাব্যতা গুণফলটা কিসের ক্ষেত্রে? আর আয়নিক গুণফলটা যে কোনো ঘনমাত্রার দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? যে কোনো ঘনমাত্রার দ্রবণের যৌগে, স্বল্প দ্রবণীয় কোনো যৌগ যার ঘনমাত্রা যে কোনোটা হতে পারে, যে কোনো ঘনমাত্রার দ্রবণে উপস্থিত আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফলের মানকে আয়নিক গুণফল বলে। ঠিক আছে? ধরে নাও এখানে আয়রন একটা আর ওএইচ কয়টা? দুইটা। তো দুইটাই যদি আমি ব্যবহার করি, অর্থাৎ 2s ব্যবহার করি, তাহলে সর্বোচ্চ গুণফল পাবো। আর যদি শুধু s ব্যবহার করি তাহলে সর্বনিম্ন গুণফলটা পাবো। ঠিক আছে? তাহলে কেআইপি এর ক্ষেত্রে আমি এখানে জাস্ট কি ব্যবহার করব? এখানে শুধু এই 2s এর জায়গায় আমরা s ব্যবহার করব। তাহলে এটা হয়ে যাবে শুধুমাত্র কি? s কিউব। কেএসপি ও কেআইপি এর সম্পর্ক, কেএসপি এবং কেআইপি সম্পর্ক হচ্ছে কেএসপি আর কেআইপি এর মান যদি সমান হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ, তাই না? আর যদি কেএসপি থেকে কেএসপির মান কেআইপি থেকে বড় হয়, অসম্পৃক্ত। আর যদি কেএসপি থেকে কেআইপি বড় হয়, অতিপৃক্ত। আর অতিপৃক্ত দ্রবণে কি হয়? তার মানে আমাদের যদি অধক্ষেপের ম্যাথ আসে তাহলে আমরা এই দুইটা মান খেয়াল করব, হয় কেএসপি দেওয়া থাকবে না হয় কেআইপি দেওয়া থাকবে। যদি কেএসপি থাকে আমরা কেআইপি বের করবো, আর যদি কেআইপি থাকে তাহলে কেএসপি বের করবো, করে তারপরে দেখবো যে কেআইপি বড় আছে কিনা। যদি বড় থাকে অধক্ষেপ পড়বে, না থাকলে পড়বে না। ঠিক আছে? ওকে। আচ্ছা, দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল থেকে টাইপ 1 এর ম্যাথ গুলো কেমন হবে? টাইপ 1 দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে টাইপ 1 এর প্রশ্ন হবে এরকম, যেমন ধরো খুবই বেসিক প্রশ্নগুলো হয় এখানে। যেমন ধরো তোমাকে বললো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের কেএসপি সমান 1.8 ইন্টু 10 টু পাওয়ার -10 হলে দ্রাব্যতা কত? দেখো একদম সহজ। এখানে এইটা কেএসপি এর মান দেওয়া আছে, আমাকে এস বের করতে বলছে। তো এই যে সিলভার ক্লোরাইডের আয়নিক সমীকরণ হচ্ছে সিলভার প্লাস আর ক্লোরিন মাইনাস, নাকি? এটার কেএসপি আমরা একটু আগে করছি, কেএসপি এর মান কত আসছিল? এস স্কয়ার। তাহলে এস স্কয়ারের কেএসপি এর মান দেওয়া আছে, আমরা এখান থেকে এস বের করব। তাহলে এস সমান কি হবে? √/, কেএসপি। তার মানে কেএসপি কে আমরা রুট করলেই হয়ে যাবে। এই সব থেকে সহজ ম্যাথ এটা। আচ্ছা, এখন সেকেন্ড ম্যাথটা দেখি। অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল কেএসপি দেওয়া আছে, এখান থেকে সালফেটের ঘনমাত্রা বের করতে বলছে। তা আমরা আগে এই অ্যালুমিনিয়াম সালফেটের আগে দ্রাব্যতা গুণফলের সমীকরণটা সাজাবো। তো অ্যালুমিনিয়াম সালফেটকে ভাঙলে আমি এখানে পাবো অ্যালুমিনিয়াম 3+ 2টা আর সালফেট 2- হলো 3টা, 3টা SO4 2-, তাই তো? আচ্ছা, এটার কেএসপি এর সমীকরণ কি হবে? যদি আমি এটার মান বসাই কত? 2s স্কয়ার।
2s স্কোয়ার ইন্টু 3s কিউব, তার মানে হচ্ছে 108s টু দি পাওয়ার 5। এই হলো আমাদের কেএসপির রাশিমালা। এখন এখান থেকে যদি আমি এস বের করতে চাই, তাহলে কেএসপি বাই 108 হোল রুট 5, তাই না? এই এখন এখান থেকে আমরা এসটা বের করি 0.0425, এটা হলো এস এর মান, তাই না? অর্থাৎ মোল পার লিটার। এস এর একক, দ্রাব্যতার একক বা ঘনমাত্রার একক মোল পার লিটার। এখন আমাকে কি এস বের করতে বলছে? কি বের করতে বলছে? সালফেটের ঘনমাত্রা। তো এই যে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 এইটাকে ভাঙলে আমরা সবাই খেয়াল করব, এই বিক্রিয়ার অনুপাত হচ্ছে 1:2:3 অনুপাতের বিক্রিয়া, তাই না? ওকে, এখন এইটার ঘনমাত্রা যদি এস হয় তাহলে অ্যালুমিনিয়াম কত? 2s, আর সালফেট কত? তো আমাকে এই যে 3s বের করতে হবে। ঠিক আছে, আমরা বের করছি কার? অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা, অর্থাৎ এস এর মান বের করছি। তাহলে আমরা বের করব এখন সালফেটের ঘনমাত্রা। সুতরাং SO4 2- এর মোলার ঘনমাত্রা কত? 3s সমান 3 ইন্টু এস এর ভ্যালু হচ্ছে এটা 0.0425। স্কোয়ার না কেন, নাকি সরি কিউব কেন না? আচ্ছা, কিউবটা আমি কখন ব্যবহার করি দেখো তো, কার্বন বের করতে গিয়ে। কেএসপি, আমি কি কেএসপি বের করতেছি না, এই জন্য। ঠিক আছে, তাহলে গুণ করে দেখো, এটার ঘনমাত্রা বের হবে 0.131275। আচ্ছা, এইটা হচ্ছে সালফেটের ঘনমাত্রা। তো তোমাকে বললো যে সালফেটের ঘনমাত্রা যদি এত হয় তাহলে তোমার কেএসপি কত। তো সালফেটের ঘনমাত্রা মানে এটা কার মান দেওয়া? 3s এর মান দেওয়া। এখান থেকে তুমি এস বের করে নিবা, তারপরে সেই এস অনুযায়ী এখানে মান বসাবো। ঠিক আছে, অথবা পুরো সমীকরণ সাজানোর পর এই এস এর জায়গায় শুধু এস এর ভ্যালুটা বসাই দিবা, তাহলে কেএসপি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, পিএইচ এর সাথে রিলেটেড যদি প্রশ্ন দেয় তাহলে সেটা কিভাবে সলভ করব এটা আচ্ছা, প্রথমে আমরা কি করব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার আয়নিক সমীকরণ লিখব, ক্যালসিয়াম 2+ আর দুইটা OH-। ক্লিয়ার? আচ্ছা, এইটার আমরা পিএইচ বের করতে চাই। তো পিএইচ বের করতে কি লাগবে? আগে এইটার ঘনমাত্রা লাগবে, অর্থাৎ এস লাগবে। তো কেএসপি থেকে আমি আগে এস বের করে নিব। আচ্ছা, এটার কেএসপি সমীকরণ কি আসবে? s * 2s স্কয়ার, তার মানে কি 4s কিউব। তাহলে এখান থেকে s এর ভ্যালু আসবে কেএসপি বাই 4। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে তোমরা s এর ভ্যালুটা বলো আমাকে। 2.2 × 10⁻² মোল পার লিটার। এই এসটা কার? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের। তো পিএইচ কার উপর ডিপেন্ড করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না OH? OH এর উপর। তাহলে আমাকে এখন OH এর ঘনমাত্রা বের করতে হবে। তো OH এর ঘনমাত্রা কত? 2s। তাহলে 2 × s এর ভ্যালু যেটা আসছে 2.2 × 10⁻²। আচ্ছা, এই যে OH এর ঘনমাত্রা হলো কত? 2 × 10⁻। আচ্ছা, এটা 2 × 10⁻5। এর আগে কে দিছিল এই आंसरটা? আচ্ছা, 2 × 10⁻5 এটাকে গুণ করলে হয় 4 × 10⁻5। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা OH এর মান বের হইছে, আমাকে বের করতে বলছে কি? পিএইচ। তো OH থেকে তো আর পিএইচ হয় না, OH থেকে কি হয়? পিওএইচ হয়। তো আমরা পিওএইচ আগে বের করি। পিওএইচ সমান -log OH মাইনাস, তাহলে পিওএইচ এর মান বের করার পর পিএইচ সমান 14 - পিওএইচ করে দিব। ওকে, হ্যাঁ শেষ করো এটা। এটা পিওএইচ কত আসে? 4.39। আচ্ছা, তাহলে 14 - 4.39 9.60। ক্লিয়ার? ক্লিয়ার? পিএইচ আসলে কিভাবে করব? আচ্ছা, সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাব, দিনাজপুর বোর্ড 2017। দেখো প্রশ্নটা কি আসছে, প্রথম পাত্রে আছে স্ট্রনসিয়াম ফ্লোরাইড, নাকি? স্ট্রনসিয়াম ফ্লোরাইড এটা পানিতে মিশ্রিত করা।
ঠিক আছে, আমি পুরো প্রশ্নটা লিখতেছি। পানিতে মিশ্রিত করা, এখানে কেএসপি দেওয়া আছে স্ট্রনসিয়াম ফ্লোরাইডের, সেটা হচ্ছে 8 ইন্টু 10⁻⁻10, এটা ধরে নাও এ পাত্র। আরেকটা পাত্রে আছে সোডিয়াম ফ্লোরাইড 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড, এখানে যোগ করছে হলো স্ট্রনসিয়াম ফ্লোরাইড। ওকে, এটা হলো বি পাত্র। প্রশ্ন বলছে যে বি পাত্রে স্ট্রনসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কত হবে। ঠিক আছে, তো তোমাকে বি পাত্রে কত হবে বা কত কমবে বা কত পরিবর্তন হবে এইটা যদি বের করতে হয়, দেখতে হবে যে এ পাত্রে যখন স্ট্রনসিয়াম ফ্লোরাইড একা ছিল, এই সোডিয়াম ফ্লোরাইড যখন ছিল না, তখন তার দ্রাব্যতা কত ছিল। ক্লিয়ার, কথাটা ক্লিয়ার? এখানে একটা খেয়াল করতে হবে যে এখানে প্রশ্নটা কেন হইলো, দ্রাব্যতাই তো চাইছে, তো কমন আয়ন কেন এখানে। এখানে স্ট্রনসিয়াম ফ্লোরাইড পানিতে দ্রবীভূত আছে, তার মানে এটা শুধুমাত্র স্ট্রনসিয়াম ফ্লোরাইডের দ্রবণ। এইটাকে নিয়ে যখন আমরা বি পাত্রে মেশাচ্ছি, বি পাত্রের মধ্যে কি আছে, সোডিয়াম ফ্লোরাইড। এই দেখো স্ট্রনসিয়াম ফ্লোরাইডের মধ্যে ফ্লোরিন আছে, সোডিয়াম ফ্লোরিনের মধ্যেও, তার মানে দুইটা যোগে সেম আয়ন আছে, এই জন্য এটাকে কমন আয়ন বলে। ঠিক আছে, এই কমন আয়নের কারণে যারা স্বল্প দ্রবণীয় যৌগ, যারা কম মাত্রায় দ্রবীভূত হয়, অর্থাৎ দ্রাব্যতাদের মান কম যাদের, এই দুইটা যৌগের মধ্যে যার দ্রাব্যতা কম হবে তার দ্রাব্যতা আরো কমে যাবে। কথাটা বুঝতে পারছি? এই দুইটা যৌগের মধ্যে যখন আমরা দুইটা যৌগকে যোগ করতেছি, তার মধ্যে কমন আয়ন যদি থাকে, তাহলে তাদের দুইজনের মধ্যে যে স্বল্প দ্রবণীয় মানে দ্রাব্যতা কম, তার দ্রাব্যতা আরো কমে যাবে। তাহলে আমরা আগে কি করব, এ পাত্রে স্ট্রনসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা বের করব। ঠিক আছে, স্ট্রনসিয়াম ফ্লোরাইড, এখানে হচ্ছে স্ট্রনসিয়াম 2+ আর দুইটা ফ্লোরিন মাইনাস। তো এটার কেএসপি সমান হচ্ছে এস ইন্টু 2s স্কোয়ার সমান 4s কিউব, তার মানে এস সমান কেএসপি বাই 4 হোল রুট কিউব, 5.8 ইন্টু 10⁻⁴। এইটা ছিল হচ্ছে স্ট্রনসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা এ পাত্রে। এখন বি পাত্রে যখন আমরা যোগ করছি, এই দুইটা যৌগের মধ্যে কমন আয়ন থাকায় দ্রাব্যতা কমে যাবে, তাই না? তো কমে কত হবে আমরা একটু দেখি, যে এই দেখো স্ট্রনসিয়াম ফ্লোরাইড, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে পাবো স্ট্রনসিয়াম 2+ আর দুইটা ফ্লোরিন মাইনাস। আর সোডিয়াম ফ্লোরাইডকে যদি আমরা ভাঙি তাহলে সোডিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস আয়ন পাবো, তাই তো? এই দুইটা আয়ন কি কমন। তো এইটার ঘনমাত্রা কিন্তু দেওয়া নেই, এই যে সোডিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে, আমি এটার ঘনমাত্রা এস ধরে নিলাম। বিক্রিয়ার অনুপাত কি 1:1:2, তাহলে এইটার ঘনমাত্রা এস হলে এইটা কত এস, এটা কত 2s, এটার ঘনমাত্রা কত 0.1, তাহলে এই সোডিয়াম প্লাসের ঘনমাত্রা কত 0.1, ফ্লোরিনেরও 0.1। যখন তুমি এই দুইটা যৌগ একসাথে মিশ্রিত করলা, এই দুইটা আয়ন কমন হওয়ায় এদের ঘনমাত্রা বেড়ে যাবে, পারবে না? ফ্লোরিনের ঘনমাত্রা বেড়ে গিয়ে ফ্লোরিনের ঘনমাত্রা কত হবে কে বলতে পারবা? ফ্লোরিনের ঘনমাত্রা কত হবে বেড়ে গিয়ে, বলো 2s প্লাস 0.1। ক্লিয়ার? আর স্ট্রনসিয়ামের ঘনমাত্রা কত s, তাই না? এবার এটার কেএসপি বের করি। কেএসপি কত, স্ট্রনসিয়াম 2+ এর মোলার ঘনমাত্রা ইন্টু ফ্লোরিন মাইনাস এর মোলার ঘনমাত্রা স্কয়ার। ওকে, তাহলে স্ট্রনসিয়ামের ঘনমাত্রা কত s ইন্টু ফ্লোরিনের ঘনমাত্রা কত 2s প্লাস 0.1 স্কয়ার। ওকে, এখন অনেকে এই ভুলটা করবে যে ফ্লোরিন তো এখানে দুইটা ছিল, তাহলে আমরা এটাকে 2 দিয়ে গুণ করব কিনা, না, আমি টোটাল ঘনমাত্রাটাই বসাইছি কত 2s প্লাস 0.1। ঠিক আছে, তাহলে এখন এটাকে সমাধান করি আমরা, s ইন্টু 4s স্কয়ার প্লাস 0.2s প্লাস 0.01। ঠিক আছে, এবার গুণ করলে হবে 4s কিউব প্লাস 0.2s স্কয়ার প্লাস 0.01s। এখন আমরা এটাকে সংক্ষিপ্ত করতে পারি কিভাবে জানো, আমরা বলবো যে উচ্চতর ঘাতের রাশি উপেক্ষা করে পাই। তো উচ্চতর ঘাতের রাশি কারা, এ দেখো s কিউব s স্কয়ার, এই উচ্চতর ঘাতের রাশিগুলোকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে এখানে কেএসপি সমান আমরা লিখতে পারি, কেএসপি সমান হচ্ছে 0.01s। তাহলে এখান থেকে s এর মান বের হয়ে গেল, ধরে নাও এটা s প্রাইম, s প্রাইমের ভ্যালু কত কেএসপি বাই 0.01, তাহলে হচ্ছে
8 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 5 ছিল না, 10 ছিল, তাহলে এটা 2 ঘর কমে যাবে, 8 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 8 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দ্রাব্যতা স্ট্রনসিয়াম ফ্লোরাইডের আগে কত ছিল? 5.8 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 4। এরপরে যখন সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে যোগ করলাম তখন দ্রাব্যতা কত হয়ে গেল? বাড়ছে না কমছে? কমে গেছে। 10 টু পাওয়ার মাইনাস 4 আর 10 টু পাওয়ার মাইনাস 8 কমে গেছে। তো কমে গেলে কি হয় দেখো ঘটনাটা, লাসাতিলির নীতি মনে আছে তোমাদের? উৎপাদের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়া কোন দিকে যায়? পেছনের দিকে যায়। উৎপাদের ঘনমাত্রা বাড়লে উৎপাদ কোন দিকে? ডানে, আর বিক্রিয়ক বামে। উৎপাদের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়া পেছন দিকে যায়। তো আমি যখন সোডিয়াম ফ্লোরাইড যোগ করছি তখন আলটিমেট ফ্লোরিনের ঘনমাত্রা বেড়ে গেছে। ফ্লোরিন মানে কি? উৎপাদ। তখন কি হবে? ফ্লোরিন আর স্ট্রনসিয়াম এরা দুইজন বিক্রিয়া করে স্ট্রনসিয়াম ফ্লোরাইড গঠনের হার বেড়ে যাবে। তো এটা গঠন হচ্ছে মানে এটা দ্রবীভূত কম হচ্ছে, তাই না? তার মানে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাওয়া মানে দ্রাব্যতা কমে যাওয়া। এই যে দ্রাব্যতা কমে গেল। ক্লিয়ার? তাহলে কমন আয়নের কারণে দ্রাব্যতা কমে যায় এবং বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে যাবে। ওকে, এই হলো কমন আয়ন ইফেক্ট। আর একটা ম্যাথ আমরা করব, সেটা হচ্ছে অদক্ষেপ পড়বে কিনা। ঢাকা বোর্ড 2016 তে আসছে এমএন আর পিকিউ দুইটা লবণ। এমএন লবণের ঘনমাত্রা হচ্ছে 0.3 আর পিকিউ লবণের ঘনমাত্রা হচ্ছে 0.01। এখন 1 আর 2 নাম্বার দ্রবণ যদি আমরা মিশ্রিত করি, দেখো তো এমএন আর পিকিউ যদি আমরা মিশ্রিত করি তাহলে এখানে কি পাবো? এই যে এখানকার পজিটিভ এখানকার নেগেটিভ কে দিবে, অর্থাৎ এমকিউ, আর এই যে এন আর পি মিলে কি হবে? পিএন। ঠিক আছে? এই দেখো এই দুইটা যৌগেরই কেএসপি দেওয়া আছে। তো বলছে যে এই দুইটা পাত্রের দ্রবণকে যদি মিশ্রিত করি মিশ্রণে অদক্ষেপ পড়বে কি, অথবা কোনটির অদক্ষেপ পড়বে। ঠিক আছে? তো এখানে দুইটারই যেহেতু কেএসপি দেওয়া আছে আমরা দুইটারই কেআইপি বের করব। আর যদি এর মধ্যে একটার কেএসপি দেওয়া থাকতো তাহলে একটারই কেআইপি বের করতাম। ক্লিয়ার? এখন আমি এখানে ধরো প্রথমে এমকিউ এর কেআইপি বের করব যেহেতু কেএসপি দেওয়া আছে। আচ্ছা, কেআইপি কেন বের করবে এটা আমি বলছিলাম যে কেএসপি আর কেআইপি এই দুইজনের সম্পর্ক দিয়ে তোমাকে বুঝতে হবে যে অদক্ষেপ পড়বে কিনা। যদি কেআইপি বড় আসে অদক্ষেপ পড়বে, তাহলে কেআইপিটাই লাগবে আমাদের। এখন এমকিউ এর মানে কেআইপি যদি বের করতে চাও, এমকিউ কে যদি আয়নিত করি তাহলে এখানে কি পাবো? এম প্লাস আর কিউ মাইনাস। ঠিক আছে? এখন তোমরা বলো যে এটা আপনি কিভাবে বুঝলেন যে এখানে প্লাস আর এখানে মাইনাস? এখানে তো অন্য চার্জও হতে পারতো। এটা তুমি যোজনী দেখে যাচাই করে বের করতে পারবা। ধরো এখানে M2Q আছে, তার মানে কি এখানে m এর জারণ মান +1 আর এটা -2। বুঝতে পারছো? তার মানে আমি এখন চাইলে দুইটাকে +2 ধরতে পারি, +2 -2 অথবা +1 -1। ক্লিয়ার? বুঝছো বিষয়টা? এইটার ক্ষেত্রেও তাই, এটা +1 এটা -1। ওকে, আচ্ছা এখন এইটার আমি যদি কেআইপি বের করতে চাই, কেআইপি, তাহলে কেআইপি সূত্র কি? এই দুইটা আয়নের মোলার ঘনমাত্রা গুণফল, অর্থাৎ m প্লাস এর মোলার ঘনমাত্রা ইনটু কিউ মাইনাস এর মোলার ঘনমাত্রা। ক্লিয়ার? এখন আমার তাহলে m প্লাস আর কিউ মাইনাস এই দুইজনের ঘনমাত্রা লাগবে। তো আমি মিশ্রণে কোথায় বের করতেছি? এটা মিশ্রণে। তাহলে মিশ্রণে m প্লাস এর মোলার ঘনমাত্রা সূত্রটা কি? সূত্র হচ্ছে তুমি যখন এই দুইটাকে মিশ্রিত করতেছো, এই যে m এর কিন্তু এখানে একটা ঘনমাত্রা আছে, যখন এই দুইটাকে আমরা মিশ্রিত করব তখন মিশ্রণের মধ্যে তার একটা ঘনমাত্রা তৈরি হবে, অর্থাৎ পরিবর্তন হবে। এটাকে বলে ঘনমাত্রার পরিবর্তন। ঘনমাত্রা পরিবর্তনের সূত্রটা কেমন? v1s1 সমান v2s2। এটাকে লঘুকরণের সূত্র বলে, তাই না? তো আমরা মিশ্রণের মধ্যে ঘনমাত্রাটাকে s2 ধরে নিলাম। ঠিক আছে? অর্থাৎ s2 বের করব। তাহলে s2 সমান কি আসবে? v1s1 বাই v2। তো v1 কোনটা? v1 হচ্ছে আগের আয়তন আর s1 আগের ঘনমাত্রা। আগের ঘনমাত্রা মানে কি? মিশ্রণের আগে। তো যখন তুমি m প্লাস এর ঘনমাত্রা বের করবা, খেয়াল রাখবা, তখন খেয়াল করবা যে মিশ্রণের মধ্যে m টা কোন দ্রবণ থেকে আসছে? কোনটা থেকে? এখান থেকে আসছে, তাই না? তাহলে এই পাত্রের আয়তন হলো v1, এই পাত্রের ঘনমাত্রা হলো s1। ক্লিয়ার? আবার যখন আমি কিউ এর ঘনমাত্রা বের করব, কিউ মাইনাস, তখনও সেম। এই যে সূত্র হলো v1s1 বাই v2, এটা না? এখানেও তাই, v1s1 বাই v2। তো আমি যখন এই কিউ এর ঘনমাত্রা বের করব তখন আমি দেখব মিশ্রণের মধ্যে আমাদের কিউটা কোথা থেকে আসছে? কিউ এই পাত্র থেকে আসছে, তাহলে এই পাত্রের আয়তন v1, এই পাত্রের ঘনমাত্রা s1, আর মিশ্রণের আয়তন হলো v2। ক্লিয়ার বিষয়টা? এখন v2 কত, v1 কত দেওয়া আছে? না থাকলে কি করব? এই দেখো মোলার মানে কি? মোল পার লিটার মানে কেন? আয়তন কত? 1000 মিলিলিটার বা 1 লিটার। এখানেও তাই, 1 লিটার। তাহলে মিশ্রণের আয়তন কত? 2000 মিলিলিটার, অর্থাৎ 2 লিটার। ক্লিয়ার বিষয়টা?
আর যদি দেওয়া থাকে তাহলে যোগ করে নিবা। তাহলে এখানে আমি মিশ্রণের আয়তন ধরলাম 2 লিটার, এটার আয়তন 1 লিটার, এইটারও 1 লিটার। তাহলে আমি যখন m প্লাস এর ঘনমাত্রা বের করব তখন v1 1, s1 কত 0.3 আর v2 কত 2 হলো। একইভাবে q এর ঘনমাত্রা যখন বের করব তখন আমাদের v1 1, s1 কত 0.01 আর v2 হচ্ছে 2। ক্লিয়ার? দুইটা ঘনমাত্রা হয়েছে। এই ঘনমাত্রা বের করে এখানে মান বসায় দাও, দেখো কেআইপি কত আসছে। করো, এটা বলো, এটা ঘনমাত্রা কত? 0.15 আর এটা 0.005। ক্লিয়ার? এখন এই মানগুলো বসাই, 0.15 ইন্টু 0.005, দেখো গুণ করলে কত হয়? 7.5 ইন্টু 10 ইনভার্স 4। আচ্ছা, এটার এই যে MQ এর KIP কত? 3.5 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 4। তাহলে বেশি আসছে না কম আসছে? তাহলে KIP যদি বেশি হয়, KIP KSP থেকে বড়, দ্রবণটি কি? দ্রবণটি অতিপৃক্ত, তাই না? তার মানে দ্রবণে MQ এর অদক্ষেপ পড়বে। ঠিক আছে, একদম সেম ভাবে আমরা PN এরটাও বের করব, করে দেখব KIP বড় আসছে কিনা। যদি আসে অদক্ষেপ পড়বে। ঠিক আছে, না না দুইটারই নাও পড়তে পারে, এখানে KIP এর মান এটার ছোট আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,